সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও স্বাগত জানাচ্ছি টেক্সটাইল স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা কথা বলবো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বহুল পরিচিত এবং প্রচলিত একটি টেক্সটাইল ফিনিশিং সম্পর্কে, যেটাকে বলা হয় ইটিআই অর্থাৎ ইজি টু আয়রন ফিনিশ। ইজি টু আয়রন ফিনিশ অর্থাৎ ইটিআই ফিনিশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং বাইরের কাছে আরও অনেক নামে পরিচিত, যেমন ডিউরেবল প্রেস ফিনিশ, রিঙ্কেল রেজিস্ট্যান্স ফিনিশ, অ্যান্টি ক্রিজিং ফিনিশ, নন আয়রন ফিনিশ ইত্যাদি। সুতরাং আজকে আমরা ইটিআই ফিনিশের একদম এ টু জেড অর্থাৎ হোয়াট ইজ ইটিআই ফিনিশ, হোয়াট আর দ্য ইউজেস অফ ইটিআই ফিনিশ প্রোডাক্ট, হাউ টু ডু ইটিআই ফিনিশ, what are the precautions needed for ETI finishing, and process route of ETI finish and finishing process of ETI finish, and finally how to measure the performance of ETI finishing fabric. সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। এবং এই ধরনের টপিকস ওয়াইজ ভিডিও পেতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও বানাতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইটিআই ফিনিশ। সো হোয়াট ইজ ইটিআই ফিনিশিং অর্থাৎ ইজি টু আয়রন ফিনিশ। আমরা আগেই বলেছি ইটিআই ফিনিশিংকে টেক্সটাইলে অনেক নামে অভিহিত করা হয়। এটা বায়ার ওয়াইজও ভিন্ন ভিন্ন নামে চিহ্নিত করা হয়, যেমন ডিউরেবল প্রেস ফিনিশিং, রিঙ্কেল রেজিস্ট্যান্স ফিনিশিং, প্রিকিউর ফিনিশিং, নন আয়রন ফিনিশিং ইত্যাদি। ইটিআই ফিনিশটা হলো একটি কেমিক্যাল ফিনিশিং, যেখানে রেজিন বেসড কেমিক্যাল অ্যাপ্লাই করে এই ফিনিশিংটা করা হয়। আমি যদি একদম ইজিভাবে ব্যাখ্যা করি বিষয়টা, তাহলে ইটিআই ফিনিশ হচ্ছে একটি ফিনিশিং প্রক্রিয়া, যে ফিনিশিং প্রক্রিয়ার মাধ্যমে একটি ফ্যাব্রিক ট্রিটমেন্ট করা হলে সেই ফ্যাব্রিক যখন ইন্ড ইউজার ইউজ করবে, সেখানে হয়তো আমরা যখন ফ্যাব্রিকটা বাজার থেকে কিনে নিয়ে আসার পরে সেটা ওয়াশ করি, ওয়াশ করার পরে দেখা যায় যে ক্রিঙ্কেল একটা ভাব চলে আসে, তখন আমাদের কি করতে হয়, সেটা আয়রন করতে হয়। অনেক সময় দেখা যায় যেগুলো 100% কটন ফ্যাব্রিক থাকে, তো আয়রন করলেও একদম স্মুথ হয় না। অর্থাৎ বাজার থেকে যখন আমরা কিনে নিয়ে আসার সময় যেমন সারফেসটা একদম স্মুথ অর্থাৎ প্লেন থাকে, এরকম প্লেন আসলে হয় না, একটু ভাঁজ থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে ইটিআই ফিনিশ যদি করা হয়, তাহলে দেখা যায় হালকা আয়রন করলেই আমাদের ভাঁজটা সম্পূর্ণ দূর হয়ে যায়। আরও একটা ইন্টারেস্টিং বিষয় আমি শেয়ার করি। এখন ইটিআই ফিনিশ থেকে অনেকটা আমরা আরও আপগ্রেডেড ভার্সন, যেটা নন আয়রনে চলে আসছে। নন আয়রন বিষয়টা আমি যদি একটু সংক্ষেপে বলি, ধরুন আপনি বাজার থেকে একটি শার্ট কিনে নিয়ে আসছেন, সেটা আপনি 2 দিন পরার পরে সেটা আপনি ওয়াশ করলেন। ওয়াশ করার পরে সেটা আপনি উইদাউট আয়রনে আবার পরতে পারবেন, অর্থাৎ আয়রন ছাড়াই ওয়াশ করার পরে আপনার শার্টে কোনো ধরনের ভাঁজ পড়বে না। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এবং এটা এখন এমন পর্যায়ে চলে আসছে, কিছু কিছু বাইরের কাছ থেকে তারা ডিমান্ড আসে যে আমি 5 ওয়াশ পর্যন্ত কোনো আয়রন করব না, অথবা 25 ওয়াশ পর্যন্ত কোনো আয়রন করব না, এইরকম ফ্যাব্রিক আমাকে বানিয়ে দিতে হবে। তাহলে মনে করুন আপনি একটা ফ্যাব্রিক বাজার থেকে কিনে নিয়ে আসছেন, সেটা আপনি 25 ওয়াশ পর্যন্ত পরতে পারবেন, অর্থাৎ আপনার কোনো আয়রন করতে হবে না। ইন্টারেস্টিং না বিষয়টা? হ্যাঁ, এটা যতটা ইন্টারেস্টিং ততটা ক্রিটিক্যাল। তো আমরা যখন প্রসেস সম্পর্কে জানবো, তখন ইটিআই এবং নন আয়রন দুইটার মধ্যে কী কী পার্থক্য সে সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ ইটিআই ফিনিশিংটা হলো একটা কেমিক্যাল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে রেজিন বেস কেমিক্যাল অ্যাপ্লাই করা হয়। এই রেজিনটা কি করে, যে ফ্যাব্রিকেশনের যে ইয়ার্ন আছে, ইয়ার্নের মধ্যে যে ফাইবার আছে, ফাইবারের মলিকুলের মধ্যে একটি ক্রস লিঙ্ক তৈরি করে, বন্ড তৈরি করে। এতে করে কি হয়, ক্রস লিঙ্ক তৈরি করার পরে ফাইবারগুলা অর্থাৎ মলিকুলগুলো যেখানে থাকে সেখানে কি ফিক্সড হয়ে যায়। এতে করে যখন এর উপর ফোর্স পড়ে, তখন সেটা কি বেন্ডিং হয় না, অর্থাৎ ক্রিজ পড়ে না। এটাই হলো এর প্রিন্সিপাল। এখন এটা ফ্যাব্রিকের কোয়ালিটি, বায়ারের রিকোয়ারমেন্ট, বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট হয়ে থাকে। সুতরাং আমরা সম্পূর্ণ বিষয়টাই আজকের ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। ইন্ড ইউজেস অফ ইজি টু আয়রন ফিনিশিং ফ্যাব্রিক।
ইজি টু আয়রন ফিনিশটা সাধারণত শার্টের ক্ষেত্রে বেশি করা হয়, কারণ অফিস পারপাস আমরা যে ফর্মাল শার্ট পরি এটা আমাদের লং টাইম পরে থাকতে হয়, অর্থাৎ অনেক সময় আমরা যখন চেয়ারে হেলান দিয়ে বসি সেখানে এই আমাদের পিছন সাইডে ভাঁজ পড়ে যায়, এবং কি যখন মানুষ অনেক লং ট্যুরে যায় সেখানে তো কোনো আয়রন নিয়ে যাওয়া হয় না, বা অনেক সময় হয়তো আয়রন করার ফেসিলিটিও থাকে না। তো সেই ক্ষেত্রে যে সমস্ত গার্মেন্টস বা শার্ট ইউজ করা হয় এগুলো সাধারণত ইটিআই ফিনিশ করা হয়। আবার প্যান্টের ক্ষেত্রেও ইটিআই ফিনিশ করা হয়, অর্থাৎ বটমসের ক্ষেত্রে, এবং কি পিলো কভার অথবা অনেক ধরনের হোম আইটেমের উপরেও ইটিআই ফিনিশ করা হয়ে থাকে। তবে মেইনলি শার্টিং অর্থাৎ শার্ট বা ফর্মাল ফ্যাব্রিকের ক্ষেত্রে ইটিআই ফিনিশটা বেশি করা হয়। নাও হাউ টু ডু ইটিআই ফিনিশিং। আমরা শুরু দিকে বলেছিলাম ইটিআই ফিনিশিং অর্থাৎ ইজি টু আয়রন ফিনিশিং হলো একটি কেমিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ এটা ফ্যাব্রিকের ফিনিশিং স্টেজে কেমিক্যালটা অ্যাপ্লাই করা হয় স্টেন্টার মেশিনের মাধ্যমে। এবং এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যে কোনো ধরনের ইটিআই ফিনিশিংয়ের ক্ষেত্রে সেটা ইয়ার্ন ডাইং হতে পারে, মার্সারাইজিং হতে পারে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যে কোনো ধরনের ফ্যাব্রিক ইটিআই ফিনিশিংয়ের জন্য ইউজ করা হয় না কেন সেটা হতে পারে ইয়ার্ন ডাইট অথবা সলিড ডাইট। তো সলিড ডাইটের ক্ষেত্রে তো সব ফ্যাব্রিক মার্সারাইজিং করা হয়, কারণ মার্সারাইজিং ছাড়া ফ্যাব্রিক ডাইং করা যায় না, বা ডাইং করলেও সেটা কোয়ালিটি মিট করে না। ইয়ার্ন ডাইং ফ্যাব্রিকও যদি হয়, স্পেশালি ফর ইটিআই ফিনিশিং, এটা মার্সারাইজ লাগবেই। এটা চেষ্টা করা হয় যত বুম বাড়িয়ে মার্সারাইজ করা হয় ইটিআই ফিনিশিংয়ের জন্য এটা তত ভালো রেজাল্ট দেয়। এখানে মার্সারাইজিং লাগে, আর হইল ফিনিশিং প্রসেসে স্টেন্টার মেশিনের মাধ্যমে রেজিন অ্যাপ্লাই করা হয়। এই ডিটেলসটা আমরা পরবর্তী ধাপে অর্থাৎ ফিনিশিং প্রসেসের মাধ্যমে আমরা জানবো। তবে এখানে মার্সারাইজিং প্রসেসটা আমি এখানে বলে রাখি, সাধারণত যেগুলো সলিড ডাইট ফেব্রিক এগুলো তো বেসড অন ফ্যাব্রিক কোয়ালিটি অ্যান্ড ফ্যাব্রিক জিএসএম 18 বুম থেকে 28 বুম পর্যন্ত মার্সারাইজিং ইউজ করা হয়, এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। কিন্তু প্রবলেমটা হচ্ছে ইয়ার্ন ডাইট ফ্যাব্রিকের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের বেশিরভাগ শার্টের ফ্যাব্রিক তৈরি করা হয় ইয়ার্ন ডাইট টেকনোলজির মাধ্যমে, অর্থাৎ প্রথমে ইয়ার্নটা ডাইং করা হয়, তারপরে উইভিং করা হয়, তারপরে প্রসেস করা হয়। তো যেহেতু প্রথমে ইয়ার্নটা ডাইং করা হয়, এই ডাইট ইয়ার্ন দ্বারা তৈরি ফ্যাব্রিকটা অনেক বেশি বুমে মার্সারাইজিং করা যায় না। সেই ক্ষেত্রে কী হয়, শেডটা অনেক চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ অনেক সময় ইয়েলো হয়ে যায় বা শেড আউট হয়ে যায়, অর্থাৎ বাইরের যে টার্গেট স্ট্যান্ডার্ড থাকে তার সাথে ম্যাচ করে যখন ইয়ার্ন ডাইং থেকে শেডটা ম্যাচ করা হয়, প্রসেসিংয়ে যদি সেটা অনেক বেশি বুমে মার্সারাইজিং করা হয়, ডিউ টু দ্য অ্যাকশন অফ কাস্টিক শেডটা আউট হয়ে যায়, অর্থাৎ সেই ফ্যাব্রিকটার কোয়ালিটি মিট করে না। সেই ক্ষেত্রে এমন একটা মার্সারাইজিং সাধারণত 12 বুমে অথবা অনেক ক্ষেত্রে 18 বুম পর্যন্ত করা যায়, সেটাও কনসিডার করা হয় শেটের উপর ভিত্তি করে। সব শেটের মধ্যে 18 বুমে মার্সারাইজ করা যায় না। অর্থাৎ এখান থেকে কনক্লুশন, ইটিআই ফিনিশিংয়ের জন্য ম্যাক্সিমাম ইয়ার্ন ডাইটের ক্ষেত্রে 18 বুম পর্যন্ত মার্সারাইজিং করতে হবে। আর সলিড ডাইং তো অ্যাজ ইউজুয়াল, এটা ফ্যাব্রিকের কোয়ালিটির উপর ভিত্তি করে 18 থেকে 28 বুম পর্যন্ত মার্সারাইজিং করা হয়ে থাকে। মার্সারাইজিং করলে ফ্যাব্রিকের যে সোডা সেলুলোজ এটা বৃদ্ধি পায়, যেটা ইটিআই ফিনিশিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার যে ডিপি রেটিং অর্থাৎ এটা আমরা একটু পরে জানবো, সেটা বৃদ্ধি করে। হোয়াট আর দ্য প্রিকিউশন নিডেড ফর ইটিআই ফিনিশিং। যেহেতু ইটিআই ফিনিশিং একটি ফিনিশিং প্রক্রিয়া যেখানে অনেক জিপিএল রেজিন ইউজ করা হয়, সুতরাং রেজিন ইউজ করার ফলে এখানে যে টেম্পারেচারে রেজিনটা অ্যাপ্লাই করা হয় সেটা সেলুলোজটাকে ড্যামেজ করে দেয়, অর্থাৎ ফ্যাব্রিকের যে আমরা দুটো স্টেন বলি টিয়ার এবং টেনজাইল, এটা ড্যামেজ করে দেয়। সুতরাং ইটিআই ফিনিশের রিকোয়ারমেন্ট যত বেশি হবে তত বেশি পরিমাণ রেজিন ইউজ করা হবে, ফ্যাব্রিকের টিয়ার টেনজাইল তত ড্যামেজ হবে। এখন প্রত্যেকটা বায়ারের নির্দিষ্ট একটা রিকোয়ারমেন্ট থাকে, ফর এক্সাম্পল টেনজাইল রিকোয়ারমেন্ট 200 নিউটন বা টিয়ার রিকোয়ারমেন্ট 10 নিউটন। এখন একটা ফ্যাব্রিকে যদি বিফোরে আপনার ধরেন 12 নিউটন থাকে টিয়ার, আর 250 নিউটন হয়তো ধরলাম টেনজাইল আছে, সেখানে যদি আপনি হাই রেজিন ইউজ করি তাহলে কি হবে,
টিয়ারটা 5-6 বা এরকম হয়ে যাবে, অর্থাৎ এমন হবে যে কাপড়টা ধরলেই ছিঁড়ে যাবে, বা এইভাবে যদি আমি হালকা টান দিই তাহলে ছিঁড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় আমাদের এটা কনসিডার করতে হবে ইয়ান স্টেজ থেকে, অর্থাৎ ইটিআই ফিনিশিংয়ের জন্য আমাদের সব সময় হাই কোয়ালিটির ইয়ান ইউজ করতে হবে, অর্থাৎ ইয়ানের সিএসপি যেটাকে বলে কাউন্ট স্ট্রেন্থ প্রোডাক্ট, অথবা অনেক সময় এটাকে আরকেএম দ্বারা প্রকাশ করা হয়, এটা লাগবে ম্যাক্সিমাম লেভেলের ভালো। অর্থাৎ নর্মাল কোনো ফ্যাব্রিকে যদি আমি মনে করি যে 40 সিঙ্গেলের একটা ইয়ান, নর্মাল ফ্যাব্রিকে যদি আপনি 3000 সিএসপির সুতা ইউজ করেন, সেটা যদি আপনি ইটিআই ফিনিশ করতে চান তাহলে সেটা মিনিমাম আপনার 3600 থেকে 3800 সিএসপির সুতা ইউজ করতে হবে। তাছাড়া আপনি ইটিআই ফিনিশিংয়ের সময় এর টিয়ার টেনজাইল মিট করতে পারবেন না। অনেক সময় বাইরের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে, অর্থাৎ আপনাকে যদি বলে যে আমার ইটিআই ডিপি রেটিং লাগবে 3.5 অথবা 4 নন আয়রন, অর্থাৎ আয়রন করা যাবে না, কিন্তু তার ইটিআই ডিপি রেটিং অনেক বেশি লাগবে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারার তারা অনেক হাই কোয়ালিটির ইয়ান ইউজ করে, অর্থাৎ পিমা সুতা, সুপিমা সুতা অথবা গিজা সুতা, অর্থাৎ গিজা ইয়ান, এই ধরনের ইয়ান ইউজ করা হয়। সেখানে কি হয়, ফাইবারের লেন্থটা অনেক বেশি থাকে এবং ইয়ানের স্ট্রেংথটা অনেক বেশি থাকে। অ্যাজ ইউজুয়াল কনভেনশনাল ইয়ানের যদি আপনার সিএসপি থাকে হয়তো আপনার 3300-3400, সেই ক্ষেত্রে যদি আপনি পিমা বা সুপিমা ইউজ করেন সেক্ষেত্রে সেটা 4200 বা 4400 পর্যন্ত হতে পারে। তো এই ক্ষেত্রে আবার ইয়ানের প্রাইস অনেক বেশি হওয়ার কারণে ফ্যাব্রিকের প্রাইসটা অনেক বেড়ে যায়। তখন এটা বাইরের সাথে নেগোসিয়েশন করা হয় যে আপনি যদি এই রিকোয়ারমেন্ট চান তাহলে আমার ফ্যাব্রিকের প্রাইস এইরকম হবে। এবং কি আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফ্যাব্রিকের উইভের উপরেও আপনার ইটিআই ফিনিশিংয়ের পারফরমেন্স অর্থাৎ টিয়ার টেনজাইল কেমন হবে সেটা নির্ভর করে। আমরা জানি টেক্সটাইলে সবচেয়ে কম্প্যাক্ট উইভ অর্থাৎ সবচেয়ে বেশি কভার ফ্যাক্টর হলো প্লেন উইভের। সুতরাং টেক্সটাইলে যে সমস্ত ফ্যাব্রিক অর্থাৎ প্লেন উইভের কভার ফ্যাক্টর যত বেশি হবে সেটা টিয়ার তত কম হবে, টেনজাইলটা ভালো হবে বাট টিয়ারটা কম হবে। এই ক্ষেত্রে প্লেনের থেকে 2x1 টুইল অথবা 2x2 টুইল অথবা যদি হয়তো 13 হতে পারে, এই সমস্ত উইভের ক্ষেত্রে টিয়ারটা ভালো পাওয়া যায়। সুতরাং এখান থেকে কনক্লুশন কি, ইটিআই ফিনিশিংয়ের জন্য আমার অনেক হাই স্ট্রেংথ অর্থাৎ ভালো মানের সুতা নির্বাচন করতে হবে যাতে আমার ফাইনালি বাইরের টিয়ার টেনজাইল মিট করতে পারি, এবং আমার কনস্ট্রাকশনটা নির্বাচনের সময় যে ফ্যাব্রিকের যে কভার ফ্যাক্টর এটা যেন অনেক বেশি না হয় সেটাও আমার কনসিডারেশনে রাখতে হবে যে ভালো এবং টিয়ার এবং টেনজাইল পাওয়ার জন্য। প্রসেস রুট অফ ইটিআই ফিনিশিং। প্রসেস রুট বলতে বোঝায় একটা ফ্যাব্রিক উইভিং শেষ হবার পর প্রসেসিং অর্থাৎ প্রি ট্রিটমেন্ট থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত কি কি স্টেপ মেনটেন করা হয় সেটাকে বোঝায়। এখানে প্রি ট্রিটমেন্টে আমি পূর্বে বলেছি যে মার্সচারাইজিংটা ম্যান্ডেটরি। মার্সচারাইজিং হবার পরে সেখানে ফিনিশিংয়ের 4টা স্টেপ ফলো করা হয়। প্রথমে রেজিন যে কেমিক্যাল আছে, রেজিন কেমিক্যাল এর সাথে আরও কিছু অক্সিলারিজ আছে যেগুলো অনেক সময় যদি রেজিনটা প্রি ক্যাটালিস্ট না হয় সেই ক্ষেত্রে ক্যাটালিস্ট লাগে, এবং ফ্যাব্রিকের টিয়ার টেনজাইল এগুলো ভালো রাখার জন্য এবং হ্যান্ডফিল ভালো রাখার জন্য কিছু সফটওয়্যার ইউজ করা হয়। তো ফার্স্ট স্টেপে কি করা হয়, রেজিনটা অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই করে শুধু ফ্যাব্রিকটা ড্রাই করা হয়। তারপরে রেজিনের বিভিন্ন কোম্পানির উপর ভিত্তি করে এর একটা কিউরিং টেম্পারেচার অর্থাৎ এমন টেম্পারেচারে ফ্যাব্রিকটা প্রসেস করা হয় যাতে রেজিনটা ফ্যাব্রিকের ফাইবারের সাথে ক্রস লিঙ্ক তৈরি করতে পারে। এটা কোম্পানি ভেদে কিউরিং টেম্পারেচার এবং টাইম ভিন্ন ভিন্ন হতে পারে। এটা যারা ফিনিশিংয়ের ম্যানেজার বা ফিনিশিং ইনচার্জ থাকে তারা এটা নির্ধারণ করে থাকে, অথবা অনেক সময় যে কোম্পানির কেমিক্যাল সাপ্লাই করে তারা একটা টেকনিক্যাল ডিটেলস দিয়ে দেয় যে তাদের কেমিক্যালটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকেও ধারণা পাওয়া যায়। তো ফার্স্ট স্টেপ কেমিক্যাল প্যাডিং করা, সেকেন্ড স্টেপ একটা নির্দিষ্ট টেম্পারেচারে কিউরিং করা যাতে রেজিনটা ফাইবারের সাথে ক্রস লিঙ্ক তৈরি করতে পারে। থার্ড স্টেপ হলো এখানে একটা ওয়াশ করা হয়। ওয়াশটা কেন করা হয়, কারণ ফ্যাব্রিকে যখন আপনি রেজিনটা অ্যাপ্লাই করবেন সেখানে একটা স্মেল তৈরি হয়। সুতরাং এই স্মেলটা দূর করার জন্য এবং যেহেতু রেজিন অ্যাপ্লাই করার ফলে ফ্যাব্রিকের সারফেসটা অনেক হার্শ হয়ে যায়, সুতরাং এই হার্শ ভাবটা দূর করার জন্য ফ্যাব্রিককে একটু সফট হ্যান্ড ফিল নিয়ে আসার জন্য একটু ওয়াশ করা হয়। এটা
নর্মাল 80-90 ডিগ্রিতে ওয়াশ করা হয়। ওয়াশ করার পরে এটা আবার ফিনিশ করা হয়। আবার ফিনিশটা কেন করা হয়, যে ফ্যাব্রিকের হ্যান্ড ফিল অথবা অনেক সময় যদি শেড একটু দূরে থাকে সেই ক্ষেত্রে একটু টপিং করা হয়, অথবা টপিং না করলে বিভিন্ন কেমিক্যাল আছে যার মাধ্যমে শেডটা ঠিক করা হয়। এবং ফ্যাব্রিকের যে উইথ বা বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে সেইগুলো ঠিক করার জন্য আবার ফিনিশ করা হয়। এটাকে অনেক সময় টপ ফিনিশিংও বলা হয়ে থাকে। তো ফিনিশিংটা কোন রেসিপিতে করা হয় আমি এখানে এক্সাম্পল হিসাবে একটি রেসিপি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে ফিনিশিংয়ের একটা এক্সাম্পল রেসিপি দেখাচ্ছি যেখানে রেজিনটা সাধারণত 60 থেকে 150 গ্রাম পার লিটার ইউজ করা হতে পারে। এটা ডিপেন্ড করে আপনি কোন কোম্পানির রেজিন ইউজ করতেছেন এবং বাইরের রিকোয়ারমেন্ট কি তার উপরে। আর রেজিনটা যদি আপনার প্রি ক্যাটালিস্ট হয় সেক্ষেত্রে কোনো ক্যাটালিস্টের দরকার হয় না। যদি প্রি ক্যাটালিস্ট না হয় সেক্ষেত্রে আপনি রেজিন যা ইউজ করবেন তার 4 ভাগের 1 ভাগ ইউজ করতে হয়। এটা কোম্পানি ভেদে ভিন্ন হতে পারে। তারপরে আপনার এখানে পলিথিলিন ইউজ করা হয়। আমি আগে বলেছিলাম যে রেজিন অ্যাপ্লাই করার পরে কি হয়, ফ্যাব্রিকের টিয়ারটা কমে যায়। সুতরাং এখানে পলিথিলিনের কাজ হলো ফ্যাব্রিকের টিয়ারটা ধরে রাখা অথবা ফ্যাব্রিক টিয়ারটা বৃদ্ধি করা। এখানে বেশ একটা অ্যামাউন্ট আপ টু 50 GPL পলিথিলিন ইউজ করা হয়। তারপর এখানে একটা সফেনার ইউজ করা হয়। সফেনার উদ্দেশ্য হলো ফ্যাব্রিকটা যাতে হ্যান্ড ফিলটা যাতে ভালো থাকে, একদম হার্শ না হয়ে যায় এবং নির্দিষ্ট একটি পিএইচ মেনটেন করা হয়। তারপর প্যাডিং করার সময় যে ড্রাই করা হয় এটা সাধারণত 90 থেকে 110 ডিগ্রি টেম্পারেচারে ড্রাই করা হয়। তারপর এটা আবার কিউরিং করা হয়। কিউরিংটা সাধারণত 140 থেকে 180 ডিগ্রি টেম্পারেচারে 45 থেকে 1 মিনিট পর্যন্ত করা হয়ে থাকে। সুতরাং আপনার এই সম্পূর্ণ কন্ডিশনগুলো ডিপেন্ড করবে আপনি কোন কোয়ালিটির উপরে ইটিআই ফিনিশটা করবেন তার উপরে, এবং কি আপনার রিকোয়ারমেন্ট আছে, তো আপনার ফাইনাল প্রোডাক্টের কি রিকোয়ারমেন্ট থাকবে তার উপর ভিত্তি করে আপনার ফিনিশিং রেসিপিটা সেট করতে হবে। নাও হাউ টু মেজার দ্য পারফরমেন্স অফ ইটিআই ফ্যাব্রিক ফিনিশ। শুধু আপনার ইটিআই ফিনিশিংটা হয়ে গেল, এখন এটা কিভাবে মেজার করা হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ইটিআই ফিনিশিং মেজার করার এটা পদ্ধতি বলা হয় স্মুথনেস অ্যাপিয়ারেন্স। এটা কোনো সময় ডিপি রেটিং বলা হয়, অর্থাৎ ডিউরেবল প্রেস রেটিং। এই রেটিংটা সাধারণত 1 থেকে 5 পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ 1 মানে একদম খারাপ, আর 5 মানে একদম ভালো। তবে 1ও কখনো হয় না, মানে এত খারাপও কখনো হয় না। আবার 5 তার মানে 5ও কখনো অ্যাচিভ করা যায় না। এটা সাধারণত 2 থেকে 4 পর্যন্ত অ্যাচিভ করা হয়। তবে এখানে কয়েকটা গ্রেডিং আছে। একটা হলো 1, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম কুচকানো, অর্থাৎ একটা শার্ট যখন আমরা ওয়াশ করে ড্রাই করি, ড্রাই হওয়ার পরে এরকম দেখা যায় কুচকানো, বিশেষ করে 100% কটন ফ্যাব্রিকের ক্ষেত্রে। তারপর দেখতে পাচ্ছেন 2, অর্থাৎ এটা 1-এর থেকে একটু ভালো। এখানেও কিছু লম্বা ভাঁজ আছে। তারপরে গ্রেডিংটা হলো 3, এটা মোটামুটি ভালো আছে, ছোট কিছু ভাঁজ আছে, কিন্তু তারপরে একদম স্মুথ না। তবে বেশিরভাগ বাইরের ক্ষেত্রে এই রিকোয়ারমেন্ট থাকে 3, অর্থাৎ যে টেমপ্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন তার মানে একটা গার্মেন্ট যখন আপনি ওয়াশ করবেন বা একটা শার্ট যখন আপনি পরিধান করবেন, পরিধান করার পরে যখন আপনি সেটা ওয়াশ করার পরে ড্রাই করে সেটা যদি আয়রন হয়, অর্থাৎ হালকা আয়রন করলেই আপনার ফ্যাব্রিকের যে অ্যাপিয়ারেন্স অর্থাৎ শার্টের যে অ্যাপিয়ারেন্স সেটাই বোর্ডের মতো লাগবে। আর যদি নন আয়রন হয় তাহলে আপনি শুধু ওয়াশ করবেন, ড্রাই করার পরেই বোর্ডের মতো লাগবে। তারপর গ্রেডিংটা হলো 3.5, এটা 3 থেকে একটু ভালো, অর্থাৎ আরও একটু স্মুথ, সারফেসটা আর একটু প্লেন, এখানেও ভাঁজ তেমন নেই। তারপরে গ্রেডিংটা হলো 4টা হলো অনেক ভালো। এখানে ছোটোখাটো 2-1টা ভাঁজ আছে, অর্থাৎ যখন আপনি একটা ফ্যাব্রিক ওয়াশ করার পর আয়রন করলে সেখানে তেমন কোনো ভাঁজ থাকবে না, অর্থাৎ এটার সাথে একদম মিলে যাবে। তারপরটা হচ্ছে 5টা হলো একদম ভালো, অর্থাৎ এখানে কোনো ক্রিস ভাঁজ কোনো কিচ্ছু নাই। এরকম তো আসলে হয় না, এটা হয় সাধারণত যখন ফ্যাব্রিকটা আপনার ফিনিশ করা হয় সেখানে একটা প্রসেস আছে স্যান্ডফোরাইজিং। সেই স্যান্ডফোরাইজিংয়ের পরে ফ্যাব্রিকটা যে সারফেস হয় এটা সাধারণত এই বোর্ডের সাথে মিলে, কিন্তু আপনার ইটিআই ফিনিশিং করার পরে সেটা হতে পারে আয়রন অথবা নন আয়রন, এটার সাথে হুবহু মিলে না, কারণ এত স্মুথ কখনো হয় না, এর থেকে ছোটোখাটো 2-1টা ভাঁজ থেকেই যায়। সুতরাং আমরা এখানে জানলাম যে ইটিআই ফিনিশিংয়ের পারফরমেন্সটা কীভাবে মেজার। তো
তবে এখানে ওয়াশটা আপনার ভিন্ন হতে পারে। কোনো ক্ষেত্রে বায়ার বলে যে 1 ওয়াশের পরে আমার ডিপি রেটিং 3 লাগবে, অনেক সময় 3 ওয়াশের পরে, 5 ওয়াশের পরে, 10 ওয়াশ, 15 ওয়াশ, 20 ওয়াশ, 25 ওয়াশ, যে কোনোটাই হতে পারে। তবে আপনার ফাইনাল হলো যে আপনার ইটিআই ফিনিশিং করার পরে যেটা আপনি ওয়াশ করবেন, সেটা যত ওয়াশই হোক না কেন, ওয়াশের পরে সেটা ড্রাই করার পরে আপনার এই অ্যাপিয়ারেন্সটা, এই আপনার এই স্মুথনেস অ্যাপিয়ারেন্স যে স্ট্যান্ডার্ড বোর্ডগুলো আছে এগুলোর সাথে মেজার করা হয়। তো আমরা এখানে একটা এক্সাম্পল পিকচার দেখতেছি যে কিভাবে কম্পেয়ার করা হয়, যে একটু ওয়াশ করার পরে ফ্যাব্রিকটা হ্যাঙ্গারের মধ্যে আপনার ঝোলানো হচ্ছে এবং তার পাশে একটা রেপ্লিকা নিয়ে তার স্মুথনেস অ্যাপিয়ারেন্স কম্পেয়ার করা হচ্ছে। এখানে প্রথমে একটা রেপ্লিকা রাখা হয় এবং সেটার কম্পেয়ার করা হয় যে এটার সাথে মিল আছে কিনা, যদি না মিলে আরেকটু বেটারটা দেওয়া হয়, অথবা যদি খারাপ থাকে আরেকটু খারাপটা দেওয়া হয়। এভাবেই মূলত একটি ফ্যাব্রিকের ডিপি রেটিং অর্থাৎ স্মুথনেস অ্যাপিয়ারেন্স মেজার করা হয়। সুতরাং আজকের ভিডিওতে আমরা ইটিআই ফিনিশিংয়ের A to Z জানলাম। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অথবা কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন, আমরা চেষ্টা করব সেটার উত্তর দিতে। ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টেক্সটাইলের কোনো বিষয়ের উপর যদি আপনার ভিডিও লাগে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও বানাতে। ধন্যবাদ।